হ্যালো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্স অফিসিয়াল। প্রিন্স অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। আজকে একটি জায়গাতে যাচ্ছিলাম, তো আপনাদের সাথে কথা বলতে বলতে সেখানে যাব। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার বাইকটি নিয়ে সচরাচর তেমন বের হওয়া পড়ে না। তো আজকে বিশেষ কিছু কিছু কাজ ছিল। তো বিশেষ কিছু কাজের ভিতরে আমার ইউটিউব থেকে আর্নিং করা টাকা দিয়ে আমার ইচ্ছা ছিল যে আমি একটি আ মাইক্রোফোন কিনবো, যেটি দিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি, এবং পাশাপাশি একটু ট্রাইপডের প্রয়োজন ছিল, বা বেশ কিছু জরুরি কাজেরও আমার প্রয়োজন ছিল। তো সেই সুবাদে আমি সাতক্ষীরাতে যাচ্ছিলাম। তো যেতে যেতে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কে এই আমার এই বাইকটি পছন্দ করছেন সেটিও অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। এটি আমার খুব পছন্দের বাইক, এবং আমার নিজের টাকায় কেনা বাইক বলে এটি আরও বেশি প্রিয়। তো কে আসলে কোন ধরনের বাইক ইউজ করেন, বা কোন বাইক আপনার পছন্দের, সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এখন রয়্যাল এনফিল্ড অটোমেটিক্যালি বাংলাদেশে রিলিজ হয়ে গেছে। তো আসলে দেখেন, রয়্যাল এনফিল্ড কিন্তু এক ধরনের ক্লাসিক বাইক। আর আমার কাছে যেটি আছে এটি কিন্তু স্পোর্টস বাইক বলা চলে। তো স্পোর্টস বাইক লাভার এক ধরনের হয়ে থাকে, এবং আপনার ক্লাসিক বাইক লাভার হয়ে থাকে। আমার অবশ্য স্পোর্টস বাইক বেশি পছন্দ। তো ক্লাসিক বাইকও যে অপছন্দের সেটি কিন্তু নয়। তবে আসলে এতদিন যাবৎ কোনো প্রিমিয়াম সেগমেন্টের বা খুব ভালো কোয়ালিটির ক্লাসিক বাইক বাংলাদেশে ছিল না বললেই চলে। তো বাংলাদেশে যেহেতু রয়্যাল এনফিল্ড আসছে, তো অনেক বাইক লাভাররা বা বাইক প্রেমীরা এখন রয়্যাল এনফিল্ড কেনার চেষ্টা করবে। তো রয়্যাল এনফিল্ডের ভিতরে আমাদের দেশে তো প্রায় ৪ টা বাইক আসছে। তো এর ভিতরে কোন বাইকটি আপনার বেশি প্রিয় সেটি আমাকে জানাবেন। আমি যদি ভুল না করে থাকি, তো রয়্যাল এনফিল্ড হান্টার, বুলেট এবং ক্লাসিক, আর হচ্ছে রয়্যাল এনফিল্ড মেটিওর, এগুলো সবই ৩৫০ সিসি। তবুও একটি বিষয় কি জানেন, যে এই যে ৩৫০ সিসিকে আসলে বিট করে দিবে এই জেএসএক্সআর, এই মুহূর্তে বাংলাদেশে আপনার যতদিন ১৫০ সিসি অনুমোদন ছিল, তো সে পর্যন্ত কিন্তু বাংলাদেশের সবথেকে টপ স্পিড বাইক এই জিএসএক্সআর বাইক। তো আপনাদের কাদের এই জিএসএক্সআর বাইক পছন্দ অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, আর ভিডিওটির আশপাশ কেমন লাগছে বা পরিবেশটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রাস্তার দুই পাশ দেখতে আমার ভীষণই ভালো লাগে। তো অনেক সময় বাসে বা বিভিন্নতে যাওয়ার সময় আমি কিন্তু রাস্তার আম দুপাশ দেখতে দেখতে যাই। এটা মনে হয় সবারই কম বেশি প্রিয়। তো আমি জানালার পাশে বসার চেষ্টা করি, সেক্ষেত্রে আমার ভালোই লাগে। তো দেখেন, আ বাইকটা কিন্তু চালিয়ে খুবই মজা। কারণ হচ্ছে এই বাইকের আ আসলে এই বাইকটা আসলে কিন্তু বেশ মোটামুটি বাংলাদেশের প্রেক্ষাপটে একটু খরচ সাপেক্ষ। কারণ মাইলেজ কিন্তু খুবই বাজে অবস্থা। তো কারা এই বাইকটি ইউজ করেন এবং আ কত মাইলেজ পান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু হাইয়েস্ট আপনার আসলে হাইওয়ে রাস্তাতে তো আমার তেমন চলা পড়ে না। তবে ৩২-৩৩ এর উপরে আমি এই মুহূর্তে কখনো পাইনি। তো ১ম এ তো ২৭-২৮ এর বেশি পেতাম না। তবে বাইকটা কিন্তু অনেক স্মুথ। আর যত দিন যাচ্ছে তত কিন্তু বাইকটি আরো বেশি স্মুথ হচ্ছে। তো এই বাইকটি কার ভালো লাগে আ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বাইকের স্মুথনেস আসলে অনেক সুন্দর। আসলে এই বাইকটা চালালে আসলে অন্য কোনো বাইক আর ভালোই লাগে না আমার কাছে। আমি বাংলাদেশের মোটামুটি আপনি সিভিআর বলেন বা R15 বলেন বা জিএসএক্সআর বলেন, সবগুলো চালানোর অভিজ্ঞতা আমার আছে বেশ কয়েকবার। তবে আসলে আমি যখন কিনেছি অবশ্যই কিন্তু আমি কয়েকটি বাইক দেখে তারপরে তাই এই বাইকটি নিয়েছি। আমি যে আসলে হঠাৎ করে নিয়েছি এমন কিন্তু না। বাইকের প্রাইস রেঞ্জও তো এখন অনেক বেশি। আমার কিন্তু এটি
ব্র্যান্ড নিউ নেওয়া ছিল। তো আসলে বাইক আমার দুইটা, একটি হচ্ছে জিএসএক্সআর আর একটি হচ্ছে R15। ও সরি, R15 বলছি, মানে অ্যাপাচি আরটিআর। তো অ্যাপাচিও আমার আসলে প্রিয় একটি বাইক, তবে এই বাইকটি বেশি ভালো লাগে কারণ স্পোর্টস বাইকের প্রতি আমার একটি ছোটবেলা থেকেই দুর্বলতা ছিল। আর আমি খুব ছোটবেলা থেকে কিন্তু বাইক চালাই, যেমন ধরেন আমি যখন ক্লাস 6 থেকে 7-এ উঠেছি, ঠিক তখন অলমোস্ট আমার বাইক চালানোর বয়স হয়ে গেছে 20 বছর। আমি চালাতে পারি। তো আসলে কে কত বছর বয়স থেকে বাইক চালানো শিখেছেন সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তো আমি কিন্তু খুব ছোটবেলা থেকেই বাইক চালাই, এবং বাইক চালানোর ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আসলে স্পিডের থেকেও বেশি জরুরি হচ্ছে সেফটি। আসলে কত জোরে আমি বাইক চালাতে পারছি সেটি কিন্তু বিষয় না, বিষয়টা হচ্ছে আমি কতটুকু নিরাপদে চালাচ্ছি। আমি বাইক চালানোর সময় যেটি মাথায় রাখি বা সবার প্রতি আমার যে সাজেশন থাকবে সেটি হলো যে আসলে বাইক চালানোর সময় আসলে আপনাকে বিট করে আরেকজন চলে গেল মানে এই না যে সে আসলে পৃথিবীর সবকিছু হাতের মুঠোয় পেয়ে গেল। আমার কাছে এমনটি নয়। আসলে নিরাপদে গাড়ি চালানোটা আসলে আরেকজনকে কিন্তু ক্ষতি করা বা আরেকজনের জীবনকে ঝুঁকিপূর্ণ করে ফেলা কিন্তু রাইট আপনার কেউ দেয়নি। আর বাইরের দেশগুলো বা উন্নত দেশগুলো যেভাবে নিয়ম শৃঙ্খলার ভিতর দিয়ে আসলে সবকিছু চলে, আমাদের দেশটা যে আসলে কতদিন এরকম হতে সময় লাগবে আমার জানা নেই। তবে আমাদের দেশ থেকে আমরা যারা বাইরে যাচ্ছি, তো আমাদের দেশটাও যদি এমন হতো সেটা তো অবশ্যই ভালো হতো। দেখেন এই দেশেই আমার মনে হয় যে এরকম আর কোনো দেশেই চলে না। যে যে দিক দিয়ে পারে বাইক চালিয়ে যাচ্ছে, মানে ভ্যান, রিক্সা, যার যে দিক দিয়ে মন চায় সে উল্টা রাস্তা, মানে কোনো শৃঙ্খলা নাই। এখানে পুলিশ চেকপোস্ট ছিল আগে, প্রায় চেকিং হতো, তবে এখন দেশের এই পরিস্থিতির কারণে মনে হয় আপনার এই পুলিশ চেকিংটা অনেক কমে গেছে, এক প্রকার নেই বললেই চলে। যদিও আমার সব ডকুমেন্টস রেডি করা, আমি বাইক কেনার সাথে সাথেই আমি পেপারস রেডি করে ফেলছি 10 বছরের। তো আমার ড্রাইভিং লাইসেন্স সব কিছুর আসলে স্মার্ট কার্ড আমার, 3টা স্মার্ট কার্ডই ওকে। জিএসএক্সআর এর বলেন বা অ্যাপাসির বলেন বা আমার ড্রাইভিং লাইসেন্স বলেন, সবই কিন্তু ওকে আছে। তো আসলে পুলিশ চেকিং করলো কিনা এটা কিন্তু বিষয় না। বিষয়টি হচ্ছে যে আপনি যখন আপনার সব কিছু কমপ্লিট থাকবে তখন কিন্তু আপনার ভেতরে কোনো পিছুটান কাজ করবে না। কিন্তু যখন দেখবেন যে আপনার কাগজপত্র নাই, হেলমেট নাই বা জরুরি বিষয়গুলো ছাড়া আপনি গাড়ি নিয়ে বের হয়ে গেছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিতরে একটা ভীতিকর অবস্থা বা ভয়ভীতি কাজ করবে। ঠিক আছে? এভাবে গাড়ি না চালানোই ভালো। আর সেটাও বড় বিষয় না। বিষয়টা হচ্ছে একজন সচেতন নাগরিক হিসেবে সবারই কর্তব্য আসলে মানে সবকিছু দেশের নিয়ম-কানুন মেনে চলা। কে মানলো বা না মানলো সেটি কিন্তু বিষয় নাই। আসলে আপনার নিজে থেকে শুরু করতে হবে। আপনি আমি ভালোভাবে চললেই বা আপনি আমি যদি সঠিক নিয়মে চলি তাহলে একদিন দেশ বা পৃথিবী বদলে যেতে পারে। তো অবশ্যই আপনারা আপনাদের সেই পুলিশ চেকিং হোক বা না হোক, আপনারা সব জরুরি ডকুমেন্টসগুলো অবশ্যই আপনারা নিয়ে তাই বের হবেন। এখানে আমি একটু জ্যামে পড়ে গেছিলাম। তো এটা হচ্ছে খুলনা রোড। খুলনা রোডের এখানে আমি একটি জ্যামে পড়ে গেছি। তো ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আবারও অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা মোটামুটি জ্যাম ছাড়িয়ে আবার সামনের দিকে আগাচ্ছি। আমরা একটু একটু করে আমরা মোটামুটি শহরের ভিতরের দিকেই এক প্রকার ঢুকে পড়েছি। তো এবার সামনে বেশ কিছু জায়গায় আমাদের বিভিন্ন স্পটে বিভিন্ন কাজ আছে। তো কাজগুলো একটু একটু করে বাই দ্য বাই মিটিয়ে আমরা আবার ব্যাক করব বাসাতে। তো ভিডিওটি ভিতরে সেগুলো আর নাইবা দেখালাম। তো এর পরবর্তী ভিডিওতে আমার এয়ারপোর্টস সরি আপনার মাইক্রোফোন যে ওয়্যারলেস কিনেছি সেটির ভিডিও আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এবং ট্রাইপডটি দেখাবো এবং সেটির দামও আপনাদেরকে বলে দিব। তো যাই হোক না কেন, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।